এটা কি তেলের পাম্পের সিরিয়াল এইখানে এসে পড়ছে? ও মাই গড, ও মাই গড, কথা তো বাস্তব। এই তাহলে বাংলাদেশে অবশ্যই একটা বড় ধরনের কোনো সমস্যা বা সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। দেন আমাদের চিন্তা করা ভালো, ভবিষ্যতের চিন্তা করা ভালো না, কিন্তু এরকম ভবিষ্যতের চিন্তা করেন না যে ভবিষ্যতে কোনো নিশ্চয়তা নেই, আপনি কিন্তু এক সেকেন্ডের বিশ্বাস নেই। যেমন আমার গাইস অলরেডি বের হয়েছি, কয়টা বাজে? 2টা বাজে বের হয়েছি, বাট এখন ঘড়িতে সময় বাজতেছে কয়টা? মেবি ঘড়িতে সময় বাজতেছে 2টা 32, মানে আধা ঘন্টা লাগছে এই পর্যন্ত, মেন রোড পর্যন্ত আসতে। বাট আমার সাথে এক একটা কাহিনী কি হইতেছে গাড়িটার সাথে আমি বুঝতেছি না। আমি আস্তে আস্তে সব কিছু ঠিক করতেছি, যেমন এইগুলো আমি লাগাইলাম কিছুদিন আগে, যে 2টা লাগাইলাম কিছুদিন আগে। বাট ভাবলাম যে আমার পিছনের যে ডিস্কটা আছে এই ডিস্কটাও আমি কিনবো, কিনে চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, ওকে ফাইন, পিছনের ডিস্কটাও চেঞ্জ করবো, কিনবো 2-1 দিন পরে, ওটাও চিন্তা ভাবনা করছি। তারপরে কিছুদিন পরে ব্রেকগুলো আমি চেঞ্জ করব, মানে এইগুলো আস্তে আস্তে মানে বিল্ড করব, আস্তে আস্তে সব কিছু কাজ করব। বাট হঠাৎ করে একদিন দেখি ভাই এইটা কি কাহিনী আমার সাথে, এই যে এটা ভেঙে গেছে, এটা কি হইলো বলেন? কিভাবে ভাঙলো, কিভাবে কি হইলো নিজেও বলতে পারি না ভাই। আচ্ছা চলেন গাইস, যেহেতু ভাঙছে তো ভাঙছেই, এখন রাইড করতে করতে কথা বলি। বাট আজকেও প্রতিদিনের মতো কাজে বের হয়েছি, যদিও আমি কাজে বের হই সকাল সকাল প্রতিদিন, বাট আজকে বের হয়েছি একটু বিকালবেলা, শরীরটা একটু খারাপ লাগতেছে। আর এখানে কি মেলা চলতেছে কোনো? এরকমই হবে। আজকে বের হয়েছি একটু বিকালবেলা, মানে দুপুর দুপুর বের হয়েছি, শরীরটা একটু খারাপ লাগতেছিল, তাই সকালবেলা বের হই নাই। শরীর যদি ভালো না থাকে তাহলে বাইক চালানোটা ঠিক না, সেই জন্য আর বের হই নাই আর কি। কারণ শরীর যেহেতু ভালো না, সেহেতু মানে বাইক চালাতে চাইতেছিলাম না, বা কনফিডেন্স নিজের উপর পাচ্ছি না, সেই জন্য আর কি। যেহেতু 2 চাকার একটা বাহন, সেহেতু কনফিডেন্স পাচ্ছি না, সেই জন্য আর বাইক চালানোর চিন্তা ভাবনা করি নাই। বাট বাইক নিয়ে বের হই নাই, আর এখন বের হয়েছি টুকটাক কিছু কাজ আছে, বলতে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যেই বের হয়েছি। যদিও কাজগুলো আমি শেয়ার করি না আপনাদের সাথে, বাট একদিন শেয়ার করব ওটা শিওর। তবে যেটা কাজে বের হয়েছি, যেই কাজগুলো সারি, আর ভাবতেছি যে ওই যেগুলো দেখাইলাম যে বাইকের গুটলিগুলো, এগুলো তো মনে করেন একবার মনে করেন নিজের হাত থেকে পড়ে গেছিলো, বাইক ভেঙে গেছে, তারপরে একবার অ্যাক্সিডেন্ট করে ভাঙছিল, এই আর কি কাজগুলা হয়েছিল। এখন ভাবতেছি যে এই গুটলিগুলো লাগাইলাম, ঠিক আছে, তার মধ্যে ভাবলাম যে কি করব, যে মাঝখানে যেহেতু ডিস্কটা একটু সমস্যা আছে পিছনের, তাহলে ডিস্কটা চেঞ্জ করতে হবে। ডিস্কটা চেঞ্জ করে যে ডিস্ক নতুন লাগাবো, বাট এই ডিস্ক কেনার জন্য কিছু টাকা পয়সা অ্যারেঞ্জ করছি, ডিস্ক কিনবো। বাট এখন মাঝখানে দেখতেছি পিছনের যে ইয়েটা আছে, যে মাঠগাটটা আছে, মানে ওই নাম্বার প্লেটের ওটা লোহার এটা আছে, ওইটা ভেঙে গেছে। বাট ওটা জ্বালা দিতে হবে, জ্বালা দিলে সব ওকে হয়ে যাবে। বাট এটা কীভাবে ভাঙলো ওইটা আমি বলতে পারতেছি না, কারণ এখানে তো কোনো মানে ধাক্কাও লাগে নাই বা কোনো কিছু মারেও নাই, তাহলে ভাঙলো কীভাবে এটা আমার মাথায় ধরতেছে না। বাট দেখলাম এই জায়গাটা জং ধরে আছে, এখন জংকার থেকে ভাঙ্গার তো কথা না, কারণ এটা তো নতুন। কারণ আমার আগের যেটা ছিল ওটা রিক্সায় ভেঙে দিছিল, সেই জন্য এটা নতুন লাগানো হয়েছিল। বাট এখন এটা কিভাবে কি হইলো এটাই আমার মাথায় ধরতেছে না। যাই হোক, মানে সব জরিমানার উপরে জরিমানা একসাথে পড়তেছে, সব ঝামেলার উপরে ঝামেলা একসাথে পড়তেছে, ওইগুলো আর কি। এখন দেখি যে কি করা যায়, এটা জ্বালা দিলে যদি ওকে হয় ঠিক আছে, ওকে ফাইন, নয়তো বা যে আর কি করব, নতুন লাগাতে হবে, এইগুলো আর কি। যাই হোক, এখন আস্তে আস্তে সব কিছু চাই, যে সময় সব কিছু আমার বাইকের সব কিছু অ্যাক্সেসরিজ বা বাইকের যাবতীয় আছে, বাইকটাকে একটু আপডেট করব, সেই আপডেটটা আর করতে পারতেছি না। বাট এখন যাব হচ্ছে একটু মগবাজারের এদিকে, কারণ মগবাজারের এখান থেকে দেখি যে একটা প্রোডাক্ট আমার কিনা ছিল, ওই প্রোডাক্টটা মানে এক ফ্রেন্ডের কাছে ছিল, ওই ফ্রেন্ডে ওইখানে নিয়ে রাখছে। এখন দেখি ওই প্রোডাক্টটা যদি আনতে পারি তাহলে তো ভালোই, আর যদি আনতে না পারি তাহলে কোনো কিছু করার নাই। যেহেতু কাজে বের হয়েছি, যেহেতু কাজ করতে করতে মানে কাজ সেরে মগবাজারের দিকে যাব আর কি, এখন আর যাব না। আর এখন মূলত দেখি একটু কোন দিকে যাওয়া যায়, বলতে পারতেছি না কোন দিকে যাওয়া যায়, যেদিকে দু চোখ যায় ওই দিকেই চলে যাব। রিসেন্টলি একটা জিনিস দেখতেছি যে তেলের বিষয় নিয়ে
মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একটু যুদ্ধ লাগাতে, মানে যুদ্ধ শুরু হতে, মানে আমাদের দেশে তেলের সমস্যাটা মানে বেড়ে গেছে। মানে 4-5 দিন ধরে আমি দেখতেছি যে তেলের সংকট, 28 দিনের মজুদ আছে, বা এই সেই তেলের পাম্পে মনে করেন যে কি ভিড় ভাট্টা, গাড়ি ঘোড়ার জন্য তেলও নেওয়া যাইতেছে না, এরকম একটা পরিস্থিতি চলতেছে। যদিও আমি প্রতিদিনই তেল নিতেছি, এত ভিড় ভাট্টা মানে রেগুলার, আমি যেহেতু খিলক্ষেত থেকে তেল নিই, তো রেগুলার ওই ভিড় ভাট্টা থাকে, আমি রেগুলার 500-600 টাকা তেল নিয়ে নিই, যেহেতু রেগুলার মনে করেন 100-120 কিলো বাইক চালানো হয়, সেই জন্য আমি 500-600 টাকার রেগুলার তেল নিয়ে নেই। বাট এখন কথা হইতেছে যে আসলে কি এটা কতটুকু সত্য যে তেলের ক্রাইসিসটা কি প্রভাব ফেলবে? হ্যাঁ, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধ চলতেছে, সেই জন্য তেলের ক্রাইসিস পড়তেও পারে, আমাদের দেশে তেল নাও আসতে পারে, সেই জন্য তেলের ক্রাইসিস পড়তে পারে। এমনকি তেলের দাম বেড়ে গেছে, মানে এটি হচ্ছে ভুয়া কথা ভাই। তেলের দাম, আমি কালকেও তো তেল নিলাম ভাই 120 টাকা করে, তাহলে তেলের দামটা বাড়লো কোথায়? হয়তো বা তেলের ক্রাইসিস মজুদ, মনে করেন যেগুলা মজুদ আছে ওইগুলা অনেকেই আছে সিন্ডিকেট করে, মনে করেন এগুলা বিক্রি করতেছে না বা পাম্পে দেখাইতেছে না যে তেল আছে। তো ওরা কি করবে, যে যে সময় তেলের সংকট একবারে পড়ে যাবে, তেল নাই, ওই সময় ওরা ওই পাম্পে তেল নেবে, তেল নিয়ে বেশি দাম নেবে, এই সিন্ডিকেটগুলা আর কি করবে। যতটুক ধারণা, মানে আমার অভিজ্ঞতা থেকে বললাম আর কি, যে আর কেউ আমার এরকম অভিজ্ঞতা ছিল বা অভিজ্ঞতা আছে যে এরকম সিন্ডিকেট চলে। বাংলাদেশ সিন্ডিকেট জিনিসটা আর কি কমন বিষয়, কারণ সিন্ডিকেট ছাড়া বাংলাদেশ চলতে পারে না। এখন কথা হইলো বাংলাদেশ সিন্ডিকেট ছাড়া চলতে পারে না, ওইটা ঠিক আছে, তাহলে এয়ারপোর্ট রোডে এই সিন্ডিকেট জাম কেন? এটা তো বুঝতেছি না, এত জাম কেন? যাই হোক, এটা তো আমি জানি না এয়ারপোর্ট রোডে এই জামটা কিসের জন্য। বাট এটা কি পাম্পের জাম এইখানে এসে পড়ছে? ফ্লাইওভার তো এইখান থেকে দেখা যাইতেছে ফাঁকা, তাহলে জাম হওয়ার কারণটা কি? সামনে গেলে বলতে পারবো। যেই কথা সেই কাজ, যেটা বলতেছিলাম এইটাই রে, এই হচ্ছে অবস্থা নাকি? এটা কি তেলের পাম্পের সিরিয়াল এইখানে এসে পড়ছে? ও মাই গড, ও মাই গড, কথা তো বাস্তব। এই তেলের পাম্পের সিরিয়াল এই পর্যন্ত? হাই হাই রে, এটা হচ্ছে এয়ারপোর্টের তেলের পাম্পের সিরিয়াল এই পর্যন্ত। আসলে কি আমরা এখন বাইক চালাইতে পারবো বাংলাদেশে? এটা বলেন তো, বাংলাদেশে কি বাইক চালাইতে পারবো? আমি এই জিনিসটাই তো বুঝতেছি না। আমার বাইক মনে হয় বন্ধ করে তারপরে মানে বাইক রেখে দিতে হবে, বাইক টেক চালানো বাদ দিয়ে দিতে হবে, আমি যতটুকু বুঝছি। দেখছেন ভাই কি অবস্থা, দেখেন মানে তেলের সংকট দেইখা পাম্পের সিরিয়াল এই পর্যন্ত আইসা পড়ছে। ভাই ভাবা যায় এটা? এটা কি ভাবা যায়? তাহলে কয়শো গাড়ি আছে এখানে, বুঝেন। পাম্পের সিরিয়াল যদি এই পর্যন্ত আইসা পড়ে, তাহলে এই কয়শো গাড়ি আছে, এটি সবটি কিন্তু তেল নিবে, সবগুলা তেল নিবে। তেল নাই দেখা, মজুত নাই দেখা, এই জন্য সবগুলা তেলের সিরিয়াল। আসলে আমরা কি করতেছি জানেন? হ্যাঁ, তেল নাই, ওকে ফাইন, ঠিক আছে, তেল তো ভাই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঝামেলার কারণে হয়তো বা দেশের সংকট হইতেছে বা দেশের তেলের অভাব পড়তেছে। আপনি আজকে তেল নিতেছেন, তেল নিয়ে কয়দিন চলতে পারবেন? আজকে আপনি ফুল ট্যাঙ্কি নিয়ে গেলেন ভাই, কয়দিন চলতে পারবেন? 1 সপ্তাহ হায়েস্ট। যদিও আস্তে আস্তে চলান, যে মনে করেন প্রতিদিন 20 কিলো চালাবেন, প্রয়োজন ছাড়া বের হবেন না, 1 মাসই চলাইলেন, তারপরে কি করবেন? যে সময় তেল না থাকবো তখন কি করবেন? তো ওই চিন্তা করে ভাই যে সব কিছু চলে না। এখন আপনি তেল নিতেছেন, ঠিক আছে, ওকে, আপনি আপনার ফুল ট্যাঙ্কি করে তেল নিতেছেন, কিন্তু ঝামেলার তো সমাধান তো একদিন হবে, তাই না? সমাধান তো একদিন হবে, তাই সমাধান যে সময় হবে ওই সময় আপনি যদি তেল পান তাহলে সমস্যা কি? তাহলে এখন মনে করেন আপনি বাইক চালাইতেছেন, ঠিক আছে, তেল আছে, বাইক চালাইতেছেন, বা এই তেলের জন্য এত লম্বা সিরিয়াল ধরে বসে আছেন, যে সময় আপনার তেল থাকবে না তখন কি করবেন? ওই বিবেকটা কি মানে আপনাকে লারা দেয় নাই? ওই বিবেককে আপনি ইয়ে করে না যে সময় তেল থাকবে না, আজকে না নিয়ে নিতেছেন, 28 দিনে মজুত আছে, এই জন্য আপনি আজকে তেল ফুল নিয়ে নিতেছেন। তো আমি যেটা বলতেছিলাম, যে আমি ভাবছিলাম যে দেখাবো যে রাত্রেবেলা যে তেলের পরিস্থিতি, তেল বা তেল আসলে সংকট কি না। বাট আজকে যেটা দেখলাম, না তেল আসলে সংকট কিনা ওইটা আমি জানি না, বাট যতটুকু বুঝতেছি বা যতটুকু
ধারণা করতেছি তেল আসলেই সংকট, যেহেতু এত লম্বা সিরিয়াল, এতগুলা কাহিনী চলতেছে, যে এতগুলা বাইক, এতগুলা মানুষ বাইক নিয়ে রোদের মধ্যে দাঁড়ায় আছে তেল নেওয়ার জন্য। হ্যাঁ, তেল আসলেই সংকট, বা হ্যাঁ সামনে হয়তো বা যে পরিবর্তন হবে, সামনে হয়তো বা যে দেশ যদি শান্ত হয়, ঠিক আছে, একটা কোনো কিছুর মধ্যে আসে, তাহলে হয়তো বা ওই জিনিসটা শান্ত হবে। হয়তো বা মাঝখানে আমাদের কিছুদিন কষ্ট হবে, চলতে পারবো না, ওইটাই। কিন্তু এখন তেল নিয়ে এক সপ্তাহের তেল বা এক ফুল ট্যাঙ্কি তেল নিয়ে রাখলে হয়তো বা আপনি যে কয়দিন চলতে পারবেন। হয়তো বা আমি যদি ফুল ট্যাঙ্কি না নিই, আমি হয়তো বা 5 দিন আগে আমার বাইকটা বন্ধ করে দিতে হবে, চলাতে পারবো না। বাট আপনি যদি ফুল ট্যাঙ্কি নিয়ে রাখেন, 5 দিন পরে তো আপনারটাও বন্ধ হবে, তাই না? 5 দিন আপনি চলাতে পারবেন। বাট আসলে হচ্ছে কি জানেন, আমরা আসলে হুজুকে মাতি, যে কে কি বললো, অনেকে অনেক কথা বললো, এসব নিয়েই আমরা থাকি আর কি। আর এইসব নিয়ে সব সময় চলতে থাকি, কিন্তু আমি এসবে নাই ভাই। যা হবে দেখা যাবে, কিন্তু বর্তমান সময়ে যেটা চলতেছে এটা আগে আমি শেষ করি, বর্তমান সময়ে আমার কাজগুলো আমি কমপ্লিট করি। কিন্তু সামনে যেটা হবে, কালকে কি হবে, ওই চিন্তা করে তো ভাই জীবন চলবে না, তাই না? কালকে যদি আপনি বেঁচে না থাকেন, তাহলে ওই কালকের চিন্তা করে কোনো লাভ আছে? তো বর্তমানে যে আপনি বেঁচে আছেন, বর্তমানের চিন্তা আপনি ভাই বর্তমানে চিন্তা করেন। বাট আপনি কালকের চিন্তা করবেন, কালকের চিন্তা করে আপনি একটা করবেন ওই, হ্যাঁ ভবিষ্যতের চিন্তা করা ভালো, ভবিষ্যতের চিন্তা করা ভালো না, কিন্তু এরকম ভবিষ্যতের চিন্তা করেন না যে ভবিষ্যতে কোনো নিশ্চয়তা নেই। আপনি কিন্তু 1 সেকেন্ডের বিশ্বাস নেই। যেমন আমার বলেন, আমারও 1 সেকেন্ডের বিশ্বাস নেই যে আমি এখন ভালো হাতা বাইক চালাইতে বের হইছি বা বাইক চালাইতেছি। এমন কি বিশ্বাসটা আছে যে আমি আজকে বাসায় যেতে পারবো না? আমার কোনো বিশ্বাস আছে? হ্যাঁ, যদি উপরওয়ালা চায়, ঠিক আছে, আমার যে কোনো সময় মনে করেন নিয়ে যেতে পারে। বাট ওফ, সেই তো জোস 3 জন। ওফ ভাই ভাই, নাইস নাইস নাইস, এগুলো কি পুলিশে দেখে না? তো এখন যেটা বলতেছিলাম, যে কি বিশ্বাসটা আছে আপনার? 1 সেকেন্ডেরও তো কোনো বিশ্বাস নেই যে আপনি বাসায় ফিরতে পারবেন না ভাই। যে একটা জিনিস দেখেন, মানুষ বের হয় ঠিক আছে, কিন্তু ফিরতে পারে কিনা ওইটা কেউ বলতে পারে না। অনেকেই দেখবেন আপনারা, অনেক নিউজে দেখবেন শুধু মারা গেছে। যেমন মেট্রো রেলে একজন মারা গেল, মেট্রো রেলের কি পরে একজন মারা গেল, উনি কি জানতো উনি কি মারা যাবে? বাট আরও কিছু কিছু কাহিনী আছে যেগুলো আমার এতটা খেয়াল নেই, যে ওরা বের হয়েছে। যেমন আমাদের বাড়িতে একজন আছে, সে রাস্তা দিয়ে হাঁটতেছে, ভোরবেলা বের হয়েছে হাঁটার জন্য, মানে ভোরবেলা বের হয়েছে, হাঁটতে বের হয়েছে। তো এক ট্রাক আইসা চাপা দিয়ে ভোরবেলা ওনাকে, মানে রাস্তার সাইডে দিয়ে, মানে সাইড দিয়ে উনি হাঁটতেছে, তো এক ট্রাক আইসা চাপা দিয়ে ওনাকে মেরে ফেলে। উনি কি জানতো ওনার সাথে এরকম হবে? উনি কি জানতো উনি আজকে মারা যাবে সকালে? ভাই এটাও যে আমরা যে মারা যাব, বা আমি যে মারা যাব, বা আপনি যে মারা যাবেন, বাহ কি আবার আবার উল্টা, ও সেই যে আপনি যে মারা যাবেন বা আমি যে মারা যাবো, ওইটার কি বিশ্বাসটা আছে কখন মারা যাইতে পারি বা কখন কি করতে পারি? ভাই হ্যাঁ, আপনি এটা বলতে পারেন, হ্যাঁ, যে ভাই তাই বলে কি ভবিষ্যতের চিন্তা করব না? ভবিষ্যতের চিন্তা করেন, ভবিষ্যতের চিন্তা করবেন না কেন? ভবিষ্যতের চিন্তা তো সবাই করে। বাট এমন ভবিষ্যতের চিন্তা করেন না যে ভবিষ্যৎ আসলে, যে ফ্লাইওভার আজকে এত জাম কি, আচ্ছা ওইটাও মনে হয় এই তেলের পাম্পের জন্য জাম। মানে ভবিষ্যতের চিন্তা করবেন না কেন? ভবিষ্যতের চিন্তা অবশ্যই করবেন, ভবিষ্যতের চিন্তা করাটা স্বাভাবিক, কিন্তু সব কিছুর উপর নির্ভরশীল করে তো ভবিষ্যতের চিন্তা করা যায় না, তাই না? আজকে রাস্তাঘাট ফাঁকা, ঘটনা কি? এত পরিমাণ ফাঁকা, আর তেলের পাম্পটির কাছে আর কি আছে? জাম। এটা বুঝতেছি, তেলের পাম্পের এখানে পুরা রাস্তায় জাম, কারণ পাম্প হচ্ছে সিরিয়ালে ভরা, সেই জন্য তেলের পাম্পের এখানে জাম থাকে আর কি। বাট আজকে কিন্তু রাস্তায় বাইকও কম। একটা জিনিস দেখছেন, বাইক হচ্ছে সব তেলের পাম্পের এখানে। দেন আমি চালাচ্ছি, আমার কোনো বাইক এখন পর্যন্ত ওভারটেক করে যেতে পারে নাই। বাট হয়তো বা 2-1টা গেলে গেছেও, বাট বাইক কিন্তু এত পরিমাণ নাই ভাই। অন্যান্য গাড়ি আছে, তবে বাইক কম। আজকে রবিবারে এমন সময় যে তোরা এতটুকু রাস্তা ফাঁকা পাবো, এটা আমি ভাবতে পারি নাই ভাই, ভাবতে পারিনি। তবে আজকে যে বললাম না, বিকাল বের হয়েছে দেখে না, আসলে কোনো কিছু নিয়ে বের হয় নাই, বা কোনো কিছু পরে বের হয় নাই। জাস্ট খালি মনে করেন এই যে একটা শার্ট, তারপরে পায়ে স্যান্ডেল, জুতা, আর কি ওইভাবেই বের হয়ে গেছি। বাট কোনো কিছু নেওয়া হয় নাই, কারণ আমার আজকে কোনো কিছু নেওয়ার প্রয়োজন হয় নাই, এই জন্য আর কি বের হয়ে গেছি। তবে এমনি দেখা যায় যাত্রী এখানে বেসিক্যালি থাকে না, বাট এখন
যাত্রীর পরিমাণ খুব বেশি। তাছাড়া কিন্তু একটা জিনিস দেন, রাস্তায় বাইকের পরিমাণ কম, কিন্তু এই প্রাইভেট কারের পরিমাণ বেশি। প্রাইভেট কার আছে বেশি, বাইকের পরিমাণ কম। আর হচ্ছে কি জানেন, বাসের পরিমাণও কম, বাসও কিন্তু কম। বাট এই জিনিসটা আমি বুঝতেছি না, প্রাইভেট কারও তো তেল, ও আচ্ছা, প্রাইভেট কার যেগুলো গ্যাসে চলে ওইগুলা তো চলতেছে, এই জন্যই তো প্রাইভেট কারটা বেশি। প্রাইভেট কার আর সিএনজি এই রাস্তায় বেশি। এই জিনিসটা আমি অতখানি উপলব্ধি করতে পারছি। ওরে ভাই, এই যে তেলের সংকট, এই যে তেলের প্রভাব দেখছেন পড়ে গেছে কিন্তু। এই যে দেখেন যাত্রী, এই যে যাত্রী, আর এই রাস্তায় কোনো সময় দেখছেন, এই জায়গায় কোনো সময় দেখছেন বনানি এই রাস্তায় কোনো সময় এরকম ফাঁকা থাকতে? তাহলে বাংলাদেশে অবশ্যই একটা বড় ধরনের কোনো সমস্যা বা সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। দেন আমাদের বাংলাদেশটা এমন একটা জায়গা বা এমন একটা দেশ, যে কোনো দেশে যুদ্ধ লাগুক না কেন, যে কোনো না কোনো সংকটে বাংলাদেশ পড়বেই। বাংলাদেশ যুদ্ধ করুক বা না করুক, অন্য মধ্যপ্রাচ্যের দেশ হোক, যে কোনো দেশ হোক, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেই হোক, যদি কোনো সময় যে কোনো কিছু নিয়ে যুদ্ধ লাগে, তাহলে দেখবেন যে গ্যাসের জন্য আমাদের বাংলাদেশে সংকটে পড়ে গেছে। মধ্যপ্রদেশে যুদ্ধ চলতেছে, যেটা আর কি, যে সেই জন্য এখন তেলের সংকটে আমরা ভুগতেছি। আসলে ভাই দেখছেন, বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, কোনো দেশের উপর নির্ভরশীল ছাড়া বাংলাদেশ চলতে পারে না। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, আর বাংলাদেশে কোনো দেশেই নির্ভর করে না, বুঝছেন? এই হচ্ছে একটা কাহিনী। আচ্ছা চলেন আপাতত এইখান থেকে বের হই। আর অনেকক্ষণ বক বক করলাম, অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ বিদায় নিলাম, শুধু কাহিনী কি, শুধু কত কাহিনী, কত কি হইতেছে, যে এটা নিয়ে কথা বললে শেষ হবে না। এটা মনে করেন সমস্যা জীবন ভরাই থাকবে, সমস্যা জীবন ভরাই চলবে। এখন কী হয়েছে, বাইকের কী হয়েছে, কেটিএম, এই সমস্যা জীবন ভরাই থাকবে, সমস্যার সমাধান কোনোদিন হবে না, সমস্যা এইভাবেই চলতে থাকবে। এই নিয়ে আমাদের এই চলতে হবে। বাংলাদেশ আমাদের দেশ, এটা আমাদের সমস্যার দেশ, এটা আমরা জানি। এটা যে কোনো দেশে সমস্যা হলে আমাদের দেশে সমস্যার প্রভাব পড়ে, ওটা কমন বিষয়। যাই হোক চলেন, এইসব নিয়ে কথা আর না বলি।